প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দিন বাদলের কবর ভাঙচুর ও কবরে অগ্নিসংযোগ। জানাবো আওয়ামী লীগের নেতাদের সবকিছু এখন বিএনপির নেতাদের দখলে। তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবি, যা বললেন ওমর সানী। জানাবো বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। জানাবো এখনও 187 পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত। এবং সর্বশেষ জানাবো আজকের বাজার দরের সর্বশেষ আপডেট, আমদানির পরও বাড়তি নিত্যপণ্য জিনিসের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দিন বাদলের কবর ভাঙচুর ও কবরে অগ্নিসংযোগ। দুপুরে একদল ব্যক্তি গাড়িতে করে গিয়ে কবরস্থানে গাছ উপড়ে ফেলে কবর ভাঙচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ করেছেন প্রয়াতের স্ত্রী সেলিনা খান। মঙ্গলবার দুপুরে বোয়ালখালী উপজেলার পশ্চিম সরোয়াতলী গ্রামে প্রয়াতের বাড়িতে কবরস্থানে এ ঘটনা ঘটে। দুপুরে একদল ব্যক্তি গাড়িতে করে গিয়ে কবরস্থানে গাছ উপড়ে ফেলে কবর ভাঙচুর করে এবং আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ করেন প্রয়াতের স্ত্রী সেলিনা খান। সন্ধ্যায় সেলিনা খান টেলিফোনে bdnews24.com-কে বলেন, এটি একটি ন্যাক্কারজনক কাজ। উনি তো কারো ক্ষতি করেননি, কেন ওনার কবরে হামলা করা হয়েছে? আমরা তো কোটা সংস্কারের পক্ষে ছিলাম, সাধারণ লোকজন তো ছাত্রদের এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছিল, কিন্তু যা হচ্ছে তা তো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। সেলিনা খান বলেন, দুপুরে আমাকে আমার দেবর ফোন করে বিষয়টি জানিয়ে ছবি পাঠিয়েছে। পুলিশকে জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরায় গাড়িটি শনাক্ত হয়েছে বলেও তারা আমাকে জানিয়েছেন। সেলিনা খান ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ ঝেড়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ কি মগের মুল্লুক হয়ে গেল? জীবিত মানুষদের অকাতরে হত্যা করে শান্তি হচ্ছে না, এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না। এ তো অন্যায়, আল্লাহ সহ্য করবে না। এই বাংলাদেশ আমি অনন্ত চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদলের কবরের ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় কবরের দেওয়ালে লাগানো টাইলস ভাঙচুর করা হয়েছে। বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার bdnews24.com-কে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, কিছু আলামত সংগ্রহ করেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবি, যা বললেন ওমর সানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর একটি স্থির চিত্র ফেসবুকে ছড়িয়েছে। এই স্থির চিত্র নিয়ে নানা আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বললেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার বিকেলে এফডিসিতে এ প্রসঙ্গে কথা বলেন ওমর সানী। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে স্থির চিত্র থাকার কারণে তারা অনেক রোষানলে পড়েছিলেন, এমনকি তাদের ব্যবসায়িক ক্ষতিও হয়েছে। এই স্থির চিত্র প্রসঙ্গে জানতে চাইলে ওমর সানী বলেন, সালটা ঠিক মনে নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে মৌসুমীর এই ছবিটি তোলা হয়েছে। সেদিন ওই অনুষ্ঠানে আমারও দাওয়াত ছিল, কিন্তু কক্সবাজারে শুটিং থাকায় আমি সময় বের করতে পারিনি। মৌসুমী একাই গিয়েছিল। সেই দিনের অনুষ্ঠানে ববিতা আপা ও মান্না ভাইও কিন্তু ছিলেন। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে নায়িকা মৌসুমীর স্থির চিত্রটি পরবর্তী সময়ে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় বলেও জানান ওমর সানী। আগস্টের ছাত্র জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই স্থির চিত্রের কারণে মৌসুমীকে একাধিকবার রোষানলে পড়তে হয়েছিল বলেও জানান তিনি। আজ দুপুরে এফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতিতে পুনর্গঠন সেন্সর বোর্ডের সংস্কারের দাবি জানিয়ে এক সংবাদ সম্মেলন হয়। এই সংবাদ সম্মেলনের শেষে ওমর সানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন অনুষ্ঠানে তারেক সাহেব ও তার স্ত্রী কবুতর উড়িয়ে দিচ্ছিলেন, মৌসুমীও সেখানে ছিলেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে শিল্পীদের ছবি থাকা প্রসঙ্গে ওমর সানী বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্র যেখানে অবস্থান করিবে প্রজারা সেখানেই অবস্থান করিতে বাধ্য থাকিবে। শিল্পীদের সঙ্গে যে কারো ছবি থাকতে পারে। এ কথার প্রসঙ্গে ওমর সানী জানালেন, তারেক রহমানের সঙ্গে মৌসুমীর এই স্থির চিত্র তাদের পরিবারকে এতটাই আতঙ্কিত করেছিল যে সে 14 বছর ধরে লন্ডনে কোনো অনুষ্ঠানে যাওয়ার সাহস করেননি তারা। ওমর সানী বলেন, লন্ডনে অনেক অনুষ্ঠানে আমাদের দুজনের আমন্ত্রণ ছিল, কখনো আবার মৌসুমীর একারও ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমরা টাকাও অগ্রিম নিয়েছিলাম, কিন্তু শিল্পী সমিতির কয়েকজন আমাদের নামে এমনভাবে কথা ছড়ায় আমরা লন্ডনে যেতে আতঙ্কিত হয়ে পড়ি। বাধ্য হয়ে তাই অ্যাডভান্স নেওয়া টাকাও ফেরত দিয়েছিলাম, কারণ অনেকের ধারণা এমন ছিল আমরা যদি লন্ডনে যাই তাহলে হয়তো তারেক রহমানের সঙ্গে দেখা করব। পারিবারিকভাবে অশান্তি না বাড়তে এসব ঝামেলায় আর জড়াতে চাইনি।
বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী 2 মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিলেন তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। 3 দিনের মাথায় 8ই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এখনও 187 পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত। বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অনুপস্থিত থাকা পুলিশ সদস্যদের মধ্যে ডিআইজি রয়েছেন 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়েক 7 জন ও কনস্টেবল 136 জন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয় বিভিন্ন জায়গায়। দেশের অন্য এলাকায়ও পুলিশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর ফলে পুলিশকে লক্ষ্য করে হামলা হয়। শেখ হাসিনার দেশত্যাগের পরপর পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ে সদস্যদের অনেকে আত্মগোপনে চলে যান। সে কারণে পুলিশিং কার্যক্রম স্থবির হয়ে পড়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন। এরপর পুলিশের কার্যক্রমের গতি ফিরিয়ে আনতে 11ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, পুলিশের যেসব সদস্য কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে 14ই আগস্ট। ওই দিনের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন। এর আগে 7ই আগস্ট পুলিশের নতুন মহাপরিদর্শক মইনুল ইসলাম পুলিশ সদস্যদের 8ই আগস্টের মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনও দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের 40 দিন পরও পুলিশের 187 সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। আওয়ামী লীগের নেতাদের সবকিছু এখন বিএনপির নেতাদের দখলে। আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতাল দখল করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ওরফে ছোট নয়নের বিরুদ্ধে। আনোয়ার হোসেন ইতিমধ্যে হাসপাতালের চেয়ারম্যানের পদ বাগিয়ে নিয়েছিলেন। নাঙ্গলকোট পৌরসভার বাইপাস মোড়ের সৌদিয়া প্লাজায় অবস্থিত নাঙ্গলকোট আল্ট্রা মডার্ন হাসপাতালে এ ঘটনা ঘটেছে। হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন কালু। হাসপাতালের নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ সব কাগজপত্র আওয়ামী লীগ নেতার নামে। শামসুদ্দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। এর মধ্যে হাসপাতালটি দখলের ঘটনা ঘটে। আমদানির পরও বাড়তি নিত্যপণ্য জিনিসের দাম। আমদানির পরও বাড়তি ডিমের দাম। দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি ভারত থেকে 2,31,800 পিস ডিম আমদানি করেছে সরকার। এখনো পর্যায়ক্রমে আরও আমদানি করা হবে বলে জানিয়েছে আমদানিকারকরা। ডিম আমদানির পরও দেশের বাজারে এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। বরং সপ্তাহের ব্যবধানে দর্জন প্রতি 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি 280 থেকে 300 টাকার মধ্যে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। খাসির মাংস 1050 থেকে 1100 টাকায় এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1000 টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকা করে, যা গত সপ্তাহে ছিল 165 থেকে 170 টাকা। বিক্রেতাদের দাবি, সম্প্রতি বৃষ্টি ও বন্যার কারণে ফসল, মাংস ও মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে কমে গেছে পণ্যের সরবরাহ, ফলে দাম কিছুটা ঊর্ধ্বমুখী।